হ্যালো এভরিওয়ান। আজকে আমরা জৈব রসায়নের প্রাথমিক ধারণা বা মৌলিক নীতিগুলোর উপর টপিক 2 থেকে বাকি যে প্রশ্নগুলো এর আগের পার্টে আমি টপিক 2 থেকে এই 3 স্টারের প্রশ্নগুলো করেছিলাম। তো আমি চেষ্টা করব যে এই অর্গানিকের ম্যাক্সিমাম কোশ্চেন অ্যান্সার তোমাদের করে দেওয়ার। তো আমি এই 8 পর্যন্ত করেছিলাম। আমি আজকে 2 স্টারের প্রশ্নগুলো সলভ করে এই টপিক 2টা শেষ করব। দেখো 9 প্রশ্নে রয়েছে প্যারা নাইট্রোফেনলের আম্লীকতা বেশি কিন্তু অর্থ নাইট্রোফেনলের আম্লীকতা কম কেন। দেখো তাহলে আমাদের প্রথমে প্যারা নাইট্রোফেনল, ফেনল মানেই সে কিন্তু আম্লিক হবে, কারণ ফেনলে যে ওইচ গ্রুপ আছে সেই ওইচ গ্রুপ থেকে এইচ প্লাস দান করতে পারে। তাই কিন্তু ফেনল, এখানে আবার এই ফেনলের থেকে অর্থ নাইট্রোফেনল বলো প্যারা নাইট্রোফেনল দুজনেই আম্লীকতা বেশি হবে, কারণ নাইট্রো গ্রুপটা সেখানে ইলেকট্রন টানে। তাহলে এইটা হলো আমাদের অর্থ নাইট্রোফেনল। দেখো আমি নাইট্রো গ্রুপটার একটু গঠনটাও দেখিয়ে দেবো যাতে করে আমি হাইড্রোজেন বন্ধনটা এখানে দেখাবো। তো দেখো এই যে অর্থ নাইট্রোফেনল, দেখো এই যে ফেনল ওইচ গ্রুপ, তার এই দুটো পজিশনকে বলি আমরা অর্থ পজিশন, এই দুটো পজিশনকে বলি মেটা, এটাকে প্যারা, তোমরা জানো। তো সেই হিসাবে এটা অর্থ নাইট্রোফেনল। অন্যদিকে প্যারা নাইট্রোফেনল, তার তার গঠনটাকে আমি একটু এরকম শুইয়ে আঁকছি, কারণটা বুঝতে পারবে। তো এখানে আমি দেখবো যে এটা আমার ওইচ, এদিকে দেবো তার প্যারা, এই ওইচ এর একেবারে অপোজিটে যে প্যারা পজিশনটা সেখানে রয়েছে আমার নাইট্রো গ্রুপ। এখানে আমি আরেকটা প্যারা নাইট্রোফেনল আঁকবো যার নাইট্রো গ্রুপটা এদিকে থাকবে এভাবে। তাহলে এইভাবে আমি আরেকটা প্যারা নাইট্রোফেনল দেখিয়ে, দুটো টাইপের হাইড্রোজেন বন্ধন আমরা মৌলিক নীতিতে পড়েছি। দেখো এই যে নাইট্রোর মধ্যে দেখবে এটা নেগেটিভ চার্জ দ্বারা এটা পজিটিভ। তো এটা আমরা এইখানের মধ্যে এর ইলেকট্রোনেগেটিভ বেশি, এটা নেগেটিভ এটা পজিটিভ, পজিটিভ আর নেগেটিভের মধ্যে একটা বন্ধন হয়, এটাকে বলতেই আমরা হাইড্রোজেন বন্ধন। তো এখানেও দেখো সেম, এই মাইনাস এটা প্লাস, এর মধ্যে একটা বন্ধন হবে, সেটাকে বলবো, এই হাইড্রোজেন বন্ধনটাকে বলছি আমরা অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন, অন্ত বা ইন্ট্রা, আর এটাকে আমরা বলছি আন্ত, আন্ত আণবিক হাইড্রোজেন বন্ড বা ইন্টার। তো এই দুই প্রকার হাইড্রোজেন বন্ধন যদি তোমরা ভালো করে পড়ো তাহলে সেখানে আছে দেখবে যে এই অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধনটা অপেক্ষাকৃত দৃঢ় হয় আন্ত আণবিকের তুলনায়, যার কারণে এখান থেকে কিন্তু কম এইচ প্লাস, মানে সহজে এইচ প্লাস বেরোবে না। তুলনামূলকভাবে দেখো এই বন্ধনটা এর থেকে দুর্বল, তাই এইখান থেকে কিন্তু মানে প্যারা নাইট্রোফেনল সহজে এইচ প্লাস দিতে পারবে। তাহলে সহজে এইচ প্লাস দিতে পারবে মানে তার আম্লীকতা তুলনামূলকভাবে বেশি হবে অর্থ নাইট্রোফেনলের থেকে। দেখো এইটা দিয়ে আরো কয়েকটা প্রশ্ন হয়, আমি সেটা এখানে উল্লেখ অবশ্যই করব। সেটা কি না, দেখ প্যারা নাইট্রোফেনলের ফুটনাঙ্ক, এগুলো তো তরল, এদের ফুটনাঙ্ক প্যারা নাইট্রোফেনলের বেশি অর্থ নাইট্রোফেনলের তুলনায়। তার কারণ দেখো প্যারা নাইট্রোফেনলে আমরা দেখবো অনেকগুলো প্যারা নাইট্রোফেনল এরকম পরপর পরপর, এর সঙ্গে দেখো আরেকটা প্যারা নাইট্রোফেনল পরপর পরপর কি তারা আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ড তৈরি করে যুক্ত হয়ে আছে, যার ফলে কি এফেক্টিভ যে আণবিক ভরটা বেড়ে যাবে। আণবিক ভর বেশি হলে করণাঙ্ক বা ফুটনাঙ্ক বেশি হয়, জানো, মানে সেক্ষেত্রে কি অনেকগুলো হাইড্রোজেন বন্ড ভাঙার জন্য তোমাকে এক্সট্রা একটা তাপ দিতে হবে। অন্যদিকে দেখো অর্থ নাইট্রোফেনলে এই যে হাইড্রোজেন বন্ধনটা এই অণুর মধ্যেই সীমাবদ্ধ, যার ফলে এই প্যারানাইট্রোফেনের মতো অনেকগুলো নাইট্রোফেনল জুড়ে থাকছে না, সেই জন্য এর ফুটনাঙ্ক তুলনামূলকভাবে কম হবে। আরো একটা প্রশ্ন হয় কি, বলা হচ্ছে যে অর্থ নাইট্রোফেনলের উৎবাহিতা মানে ভোলাটিলিটি, মানে এটা হচ্ছে বেশি ভোলাটাইল হবে, এটা কম ভোলাটাইল হবে। ভোলাটাইল মানে উড়ে যাওয়ার যে উদ্বায়িতা, উদ্বায়ী ধর্ম, সেটা দেখবে প্যারানাইট্রোফেনলের কম। কারণ কি, এটা যখন বাষ্পীভূত হতে চাইছে তখন আরেকটা প্যারানাইট্রোফেন তাকে হাইড্রোজেন বন্ড দিয়ে জুড়ে রেখেছে, তাই এটা সহজে উদ্বায়ী হবে না প্যারানাইট্রোফেন অণুগুলো। কিন্তু অর্থনাইট্রোফেনলগুলো তো এরকম পরস্পরের সঙ্গে জুড়ে নেই, তাহলে এটা সহজে উদ্বায়ী হবে, তার ভোলাটিলিটি বেশি হবে। আমরা দেখবো 10-এর প্রশ্নে কি বলা হচ্ছে না, এগুলো 3টে কার্বক্সিলিক অ্যাসিড টাইপের যৌগ দেওয়া হচ্ছে। এখানে বলা হচ্ছে এটা ডাবল বন্ড, এর সঙ্গে আছে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, কার্বক্সিল গ্রুপ আছে। আর এটা দেখে আছে এখানে ট্রিপল বন্ড, এই ট্রিপল বন্ডের কার্বনের সঙ্গে কার্বক্সিল অ্যাসিড গ্রুপ যুক্ত আছে। আর অন্যটা আছে CH3CH2, এই ইথাইল গ্রুপের সঙ্গে কার্বক্সিলিক গ্রুপটা আছে। আচ্ছা আমি একটা কার্বক্সিলিক গ্রুপের ওইচটা একটু দেখিয়ে নিই গঠনটা। তো এখানে আমরা দেখবো যে এই যে কার্বন, দেখো এই COOH গ্রুপগুলোর সঙ্গে এই কার্বনটাই জড়িত, এইখানে কিন্তু তাদের উত্তরটা লুকিয়ে আছে। তো এই কার্বনটার মধ্যে কিন্তু উত্তরটা লুকিয়ে আছে কিভাবে, দেখো আমরা এই যে ট্রিপল বন্ডের সঙ্গে যুক্ত কার্বনটার তড়িৎ ঋণাত্মকতা বেশি হয়, তার কারণ ট্রিপল বন্ডের কার্বনটা কি sp, তো ASC এর পার্সেন্টেজ কত 50%। তো এখানে দেখো এর সংকরায়ন কত sp2, তো এখানে s এর পার্সেন্টেজ
33.3%। এইখানে দেখো কার্বনটা কি sp3, তো এর s এর পার্সেন্টেজ 25%। তাহলে এটা মনে রাখবে, s পার্সেন্টেজ ইলেকট্রোনেগেটিভিটি, মানে s পার্সেন্টেজ যত বেশি হবে তড়িৎ ঋণাত্মকতা তত বেশি হবে। তাহলে এই কার্বনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ার জন্য সে কিন্তু এই ইলেকট্রনকে এই বেশি এই বন্ধনে ইলেকট্রনকে টানবে, মানে এখানে এর মাইনাস আই এফেক্টটা আমরা বেশি দেখব। তো মাইনাস আই এফেক্ট বেশি হওয়ার জন্য দেখো এইখানে যে OH বন্ধনের মধ্যে ইলেকট্রনের ঘনত্ব কমে যাবে বেশি, তাহলে এইখান থেকে সহজে H+ বেরিয়ে যাবে, তার মানে এটা সবচেয়ে বেশি আম্লিক হবে। অন্যদিকে দেখো এর পরে এর এস ক্যারেক্টার বেশি, তাহলে এখানেও দেখো তড়িৎ ঋণাত্মকতার জন্য ইলেকট্রন টানবে, তো এখান থেকেও হাইড্রোজেন বেরিয়ে যাবে, কিন্তু এর থেকে কম। আর এখানে দেখো বরং ইথাইল এর প্লাস আই ইফেক্ট আছে, প্লাস আই ইফেক্টের জন্য কি ঠেলবে, ঠেলার জন্য কি এই OH বন্ধনের মধ্যে ইলেকট্রন ঘনত্ব বেড়ে গিয়ে এই বন্ধনটা কি দৃঢ় হয়ে যাবে, তাহলে এখান থেকে কিন্তু সহজে H+ বেরোবে না, তার এই এর তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে কম হবে, তাহলে এর মাঝে হবে। চলো এবারে আমাদের 11 প্রশ্নে বলা হচ্ছে যে প্যারানাইট্রোফেনল ফেনলের তুলনায় অধিক অম্ল। এটা আমরা তো ওই 9 প্রশ্নেই বললাম। তুমি এখানেও বলবে কি যে প্যারানাইট্রোফেনল এর থেকে অর্থ বলো প্যারা বলো দুটোই কি বেশি হবে, কারণ এখানে প্যারানাইট্রোফেনলে আমরা একটা ফেনলের OH এর পজিশনে কি প্যারা পজিশনে নাইট্রো গ্রুপ আছে, যে নাইট্রো গ্রুপের মাইনাস আই এফেক্টও আছে, সঙ্গে সঙ্গে দেখো সে বেঞ্জিনের দিক থেকে ইলেকট্রন টানে, তাহলে তার মাইনাস আরও এফেক্ট আছে। তাহলে এই দুটো এফেক্টের কারণে এইখানে কিন্তু এই OH বন্ধনের উপর ইলেকট্রনের ঘনত্ব অনেক কমে যাবে, যার ফলে এইখান থেকে সহজে H+ বেরিয়ে যাবে। উত্তর কি বলবে যে প্যারানাইট্রোফেনলে নাইট্রো গ্রুপের মাইনাস আই আর মাইনাস আর এফেক্টের জন্য OH বন্ধনে ইলেকট্রনের ঘনত্ব হ্রাস পায়। অন্যদিকে ফেনলে এরূপ কোনো মাইনাস আই বা মাইনাস আর এফেক্ট যুক্ত গ্রুপ না থাকায় অপেক্ষিত OH বন্ধনটি দৃঢ় হয়, তাই অপেক্ষিত কম সহজে H+ দেয়, তাই সেটা কম আম্লিক হয়। 12 প্রশ্ন দেখো, বলা হচ্ছে জলীয় দ্রবণে ক্ষারকীয়তার ক্রম হলো, এটা দেখো এইটা আমরা সেকেন্ডারি অ্যামিন, কারণ এই নাইট্রোজেনের সঙ্গে দুটো কার্বন যুক্ত আছে, তাহলে এটা সেকেন্ডারি অ্যামিন। এই নাইট্রোজেনের সঙ্গে একটা কার্বন, এটা 1 ডিগ্রি বা প্রাইমারি অ্যামিন। এই নাইট্রোজেনের সঙ্গে 3টে কার্বন যুক্ত আছে, সেটা টার্সিয়ারি বা 3 ডিগ্রি অ্যামিন। তাহলে আমরা জলীয় দ্রবণে এই ক্ষারকীয়তার অর্ডারটা এটা পাবো, কিন্তু এই অ্যামিনগুলো যদি গ্যাসীয় স্টেটে থাকতো তাহলে কিন্তু অর্ডারটা একটু অন্য হতো। তাহলে এক্ষেত্রে অর্ডারটা উল্টো হচ্ছে কেন, আমরা যদি প্রথমে এমনি 3টে অ্যামিন আমি পরপর এঁকে নিই, তাহলে এটা আমার 3 ডিগ্রি অ্যামিন। তারপর এখানেও লোন পেয়ার, এই যে লোন পেয়ারের জন্যই তারা ক্ষার হয়, কারণ ওই লোন পেয়ারটা এবারে যে সহজে দিতে পারবে, সহজে দান করতে পারবে, তাহলে সেটাই কি বেশি ক্ষার হবে। তো অন্যদিকে এইখানে দেখবো দুটো H আছে, এখানে একটা কার্বনের সঙ্গে যুক্ত আছে, তো আমি এখানে দেখবো যে এই মিথাইলের প্লাস আই ইফেক্ট আছে, তাহলে এখানে ইলেকট্রনের ঘনত্ব অনেক বেড়ে যাচ্ছে, তাই এই ইলেকট্রনটা সবচেয়ে বেশি হারে দিতে পারবে, তাই এর ক্ষারীয় ধর্ম সবচেয়ে বেশি। অন্যদিকে দেখো এখানে দুটো মিথাইল গ্রুপ প্লাস আই ইফেক্ট দ্বারা এখানে ইলেকট্রন ঘনত্ব বাড়াচ্ছে, আর এখানে একজন বাড়াচ্ছে, তাহলে এটা গ্যাসীয় অবস্থায় এরকম অর্ডারটা পাওয়া যাচ্ছে। কিন্তু এই অর্ডারটাই আবার জলীয়, যদি এই অ্যামিনগুলোকে আমরা জলে দ্রবীভূত করে তার ক্ষারীয়তা পরিমাপ করি, তাহলে দেখবো সেকেন্ডারিটা, এটা তাহলে আমরা 3 ডিগ্রি দেখলাম, এটা 2 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, কিন্তু এখানে দেখবো যে 2 ডিগ্রিটা বেশি জলীয় দ্রবণে, আমরা দেখবো জলীয় দ্রবণে 2 ডিগ্রিটা বেশি, তারপরে 1 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি সবচেয়ে কম। তার কারণটা আমরা বুঝে নেব। এর কারণটা বোঝার জন্য আমি প্রথমে দেখো, তাহলে এই যে জলীয় অবস্থাতেও এই অ্যামিনগুলো দুটো এফেক্টের কারণে সে ক্ষারীয়তা দেখায়। একটা হলো তার প্লাস আই এফেক্ট, যেটাই বলেছি যে প্লাস আই এফেক্ট মিথাইলের প্লাস আই এফেক্ট গ্রুপের জন্য নাইট্রোজেনের উপর ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি পায়। তাহলে আমরা 3 ডিগ্রিতে 3টে আছে, 2 ডিগ্রি, অন্যদিকে 2টি অ্যাক্টিভ, ফলে কি ঘনত্ব তুলনামূলকভাবে কম হতে থাকে। তাই ক্ষারীয়তার অর্ডারে এই প্লাস আই এফেক্টের নিরিখে আমি যদি ধরি, তাহলে ক্ষারীয়তার অর্ডারটা 3 ডিগ্রির বেশি পাবো, 2 ডিগ্রি আমি যেটা বললাম এখানে 3 ডিগ্রির বেশি পাচ্ছি, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি। কিন্তু দ্রবণীয়তা যেহেতু এখন জলে দ্রবীভূত করছে, মানে এখানে তাহলে এই প্লাস আই এফেক্টের সাথে সাথে যে আর একটা এফেক্ট কাজ করবে, সেটা কি তার সলভেশন এফেক্ট, অর্থাৎ দ্রবণীয়তার ধর। ক্ষার মনে করো, সেই ক্ষারটা যখন জলে দ্রবীভূত হবে, সে জলের সঙ্গে জলের H+ এর সঙ্গে সে বন্ড করে নেবে, জলের H+ এর সঙ্গে বন্ড করে সেই H+টাকে, মানে জলীয় দ্রবণে প্রত্যেকটা অ্যামিনই তার লোন পেয়ার দিয়ে এইখানে H+টা গ্রহণ করে নেবে। তাহলে আমরা দেখবো যদি প্রাইমারি অ্যামিনের কথা চিন্তা করি, সেখানে দেখবো যে অলরেডি আগে থেকে দুটো হাইড্রোজেন রয়েছে, যে H+টা গ্রহণ করলো। আমরা প্রাইমারি অ্যামিন সলভেশন হওয়ার পরে, মানে জলে দ্রবীভূত হওয়ার পরে তার সঙ্গে 3টে হাইড্রোজেন আছে, সেখানে এই যে জল অণুগুলো এর সঙ্গে তখন এই 3টে হাইড্রোজেনের সঙ্গে ওয়ের সঙ্গে 3টে হাইড্রোজেনের সাথে হাইড্রোজেন বন্ড গঠন করবে। দেখো এই 3টে হাইড্রোজেনের সঙ্গে জলের অণু হাইড্রোজেন বন্ধন করবে, তাহলে হাইড্রোজেন বন্ধন যত বেশি হবে, তাহলে আমরা সেটা তার সলভেশনটা কি তত বেশি হবে। তাহলে প্রাইমারি অ্যামিন জলে
মানে H প্লাস তাহলে সহজে গ্রহণ করে নিয়ে সে কি হবে, তাহলে তার সলভেশন সবচেয়ে বেশি হবে, তাই সে সহজে H প্লাস গ্রহণ করবে, সবচেয়ে বেশি H প্লাস। আমরা ইলেকট্রন দিয়েই তো H প্লাস গ্রহণ করি, H প্লাস গ্রহণ করাটাকে আমরা ক্ষার বলবো। তার মানে কি প্রাইমারি অ্যামিন সবচেয়ে বেশি H প্লাস গ্রহণ করবে, কারণ তার সলভেশনটা মানে দ্রবণীয়তাটা তার সেক্ষেত্রে বেশি হবে বলে। অন্যদিকে 2 ডিগ্রি দেখো, এর একটা হাইড্রোজেন আছে, আরেকটা হাইড্রোজেন গ্রহণ করলে সে কি হবে, দুটো হাইড্রোজেন হবে, তখন দুটো হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেন বন্ধন হবে। দেখো অন্যদিকে 3 ডিগ্রিতে দেখবো একটা মাত্র হাইড্রোজেন, আমরা সলভেশন হওয়ার পরে এর সঙ্গে একটা হাইড্রোজেন যুক্ত থাকবে, সেই হাইড্রোজেন একটা হাইড্রোজেন বন্ধনের সাহায্যে অক্সিজেনের সঙ্গে যুক্ত হবে, তার সলভেশন অর্থাৎ দ্রবণীয়তা কম হবে, তার জন্য সে কিন্তু H প্লাস সহজে গ্রহণ করবে না। তা এই কারণে যদি আমরা এই দ্রবণীয়তার নিরিখে দেখি তাহলে দেখবো যে অর্ডারটা কেমন হচ্ছে না, 1 ডিগ্রিরই ক্ষারীয়তা সবচেয়ে বেশি, তারপরে 2 ডিগ্রি, তারপরে 3 ডিগ্রি। তাহলে এই যে দুটো আমরা প্লাস আই ইফেক্ট দিয়ে এই অর্ডারটা পাচ্ছি, আবার দ্রবণীয়তা দিয়ে এই অর্ডারটা পাচ্ছি, এই দুটো এফেক্ট জলীয় দ্রবণে পাশাপাশি একসঙ্গে কাজ করায়। এবারে দেখো তোমরা দুটো এফেক্টকে একসঙ্গে জয়েন করে তাহলে আমি এই অর্ডারটা পাচ্ছি যে এখানে হয়ে যাচ্ছে 2 ডিগ্রির সবচেয়ে বেশি, তারপরে 1 ডিগ্রি, তারপরে 3 ডিগ্রি। নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে নিম্নলিখিত যৌগগুলির ক্ষারীয়তার ক্রম ব্যাখ্যা করো। দেখো এই নাইট্রোজেনটা এক বন্ধনে যুক্ত আছে, এই নাইট্রোজেনটা এখানে 2 বন্ধনে যুক্ত আছে, এইখানে যে সায়ানাইটের যদি আমরা গঠন করি তাহলে কি পাবো, এই নাইট্রোজেন এখানে ত্রিবন্ধনের সঙ্গে যুক্ত আছে। তাহলে এখানেই তো আমাদের উত্তরটা সেই আগের মতোই সংকর আয়ন দিয়ে আমি এটা বলতে পারবো। দেখো বলবো যে এস ক্যারেক্টার আমরা যত বেশি হবে দেখো তার তড়িৎ ঋণাত্মকতা তত বৃদ্ধি পাবে। তো এখানে দেখতে পাচ্ছি যে এ যৌগে, আমরা এটাকে প্রথমটা ধরে নিচ্ছি এ যৌগ, তো এ যৌগে নাইট্রোজেনের ইলেকট্রন জোড়টি সহজে দান করতে পারবে, কারণ তার এস ক্যারেক্টার সবচেয়ে কম। এস ক্যারেক্টার সবচেয়ে কম কারণ এখানে নাইট্রোজেনটা sp3, মানে এই নাইট্রোজেনটা বলে নেবে এই নাইট্রোজেনটা sp3 এক বন্ধনের সঙ্গে যুক্ত মানে sp3, এটা দ্বিবন্ধনের সঙ্গে মানে sp2, এখানে এটা ত্রিবন্ধনের সঙ্গে যুক্ত মানে sp3। তাহলে এই নাইট্রোজেনটা কি সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক, তারপরে এটা যত এই তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পাবে, তাহলে তড়িৎ ঋণাত্মকতা বেশি হলে সেই বেশি তড়িৎ ঋণাত্মক যে অ্যাটমটা সে নিশ্চয়ই ইলেকট্রন দিতে চাইবে না, তড়িৎ ঋণাত্মক মানে তো ইলেকট্রন নিজের দিকে টেনে রাখা, তাই কি এই নাইট্রোজেনটা সহজে ইলেকট্রন দান করতে পারবে না, তাই কি ইলেকট্রন দানের দেখো প্রবণতা ক্রমশ কমে যাচ্ছে। সবচাইতে ক্ষার আমরা কাকে বলবো, এ কে বলবো, তারপরে বি, তারপরে সি। দেখো এরপর 14 নম্বর প্রশ্নে রয়েছে গুয়ানিডিন আর গুয়ানিডিয়াম আয়ন, তো এদের মধ্যে অধিক স্থিতিশীল বলবে এটাই, এটা অধিক স্থিতিশীল। এর কারণ কি, যে তুমি যদি এর রেজোনেন্স স্ট্রাকচার গুলো আঁকো তাহলে দেখবে মানে 3টে রেজোনেন্স স্ট্রাকচারই প্রতিসম পাবে। দেখাচ্ছি এই রেজোনেন্স স্ট্রাকচারটা এঁকে, এইখানে দেখো নাইট্রোজেন লোন পেয়ার আছে, এইটা দিয়ে যখন সে এখানে পাই বন্ড হবে তাহলে এটা তখন ভেঙে যাবে, এখানে হাইড্রোজেন আছে, তাহলে দেখো আর যে গঠনটা পাচ্ছি তখন এটা NH2, আর এটা আবার হয়ে যাচ্ছে দেখো NH2 প্লাস, এটা হয়ে যাচ্ছে NH2। তাহলে এই গঠনটা কিন্তু একই, আবার এই নাইট্রোজেন দিয়ে যখন করবে এরই মতো একটা গঠন পাওয়া যাবে, এখানে ডবল বন্ড, তখন এটা তখন আবার ওপেন হয়ে যাবে। তো আমরা প্রতিসম যদি এরকম প্রতিসম রেজোনেটিং স্ট্রাকচারগুলো পাই তাহলে তার সেই যে যৌগটাকে বেশি স্টেবল ধরা হয়, স্থিতিশীল ধরা হয়। তাহলে সেই কারণে কি এটা হলো বেশি স্থিতিশীল এবং স্টেবল। এটার মধ্যে কিন্তু এই প্রশ্নটা এটা একটু অন্য, কিন্তু একই প্রশ্ন বলতে গেলে বলছে গুয়ানিডিন এটা তীব্র ক্ষার রূপে আচরণ করে কেন, মানে তীব্র ক্ষার রূপে আচরণ করে মানে এটাই হয়ে যায়, মানে এইখান থেকে আমরা এটা পাবো, কারণ এ যদি একটা H প্লাস গ্রহণ করে, এইটা দিয়ে যদি এই লোন পেয়ারটা দিয়ে যদি সে একটা H প্লাস কে নিয়ে নেয় তাহলে এই গঠনটা পাবো। এবারে আমরা দেখলাম যে এটা যেহেতু স্টেবল, এর থেকে এটা বেশি স্টেবল, তাই গুয়ানিডিন চট করে একটা H প্লাস নিয়ে গুয়ানিডিয়াম আয়ন হয়ে যাবে। তার মানে কি গুয়ানিডিনের ক্ষার রূপে বা এটা একটা জৈব যৌগ, তাহলে জৈব ক্ষার রূপে আচরণ করবে। তারপর দেখো 15 নম্বরে বলা হচ্ছে ফেনক্সাইড আয়নের স্থিতিশীলতা ফেনলের অপেক্ষা বেশি কেন। এটাও তুমি রেজোনেন্স গঠন দিয়ে ব্যাখ্যা দিতে পারবে। ফেনক্সাইড আয়ন বলতে ফেনল থেকে ওই H প্লাসটা বেরিয়ে গেলে যেটা হচ্ছে, H প্লাস আকারে চলে গেলে তাহলে এটা হচ্ছে ফেনক্সাইড, আর এটা ফেনল। বলা হচ্ছে ফেনক্সাইড আয়নের স্থিতিশীলতা ফেনলের অপেক্ষা বেশি, তার কারণ কি এই মাইনাসটা দিয়ে সে এরকম মানে এ কি প্লাস আর এফেক্ট দেখাবে, দেখবে ও মাইনাস প্লাস আর এফেক্ট দেখায়, আমাদের প্লাস আর এফেক্টের যে গ্রুপগুলো রয়েছে সেখানে এটা রয়েছে। তো এটা দিয়ে কি এখানে তাহলে ইলেকট্রন, এখানে একটা দ্বিবন্ধন হবে, এখানে ইলেকট্রন খুলে গিয়ে নেবে। রেজোনেন্স স্ট্রাকচারগুলো তোমরা আঁকতে জানো, এখানে নেবে। তো রেজোনেন্স স্ট্রাকচারগুলোর জন্য কি এইটা এখানে ইলেকট্রনটা চারিদিকে ডিস্ট্রিবিউট হয়ে কি এটা একটা স্টেবল কম্পাউন্ড পাবো। তাহলে তুলনামূলকভাবে এখানেও রেজোনেন্স হতে পারে, কিন্তু এইখানে তো হাইড্রোজেন বন্ডটা রয়েছে, তো তুলনামূলকভাবে এই যে হাইড্রোজেন ইলেকট্রনটা দিয়ে রেজোনেন্সে গঠন করার ক্ষমতা এর তুলনায় একটু এটা কম হয়ে যাচ্ছে, তাই এটা বেশি স্টেবল।
দেখো 16 নম্বর প্রশ্নে বলা হচ্ছে C6H5Cl অর্থাৎ ক্লোরোবেনজিন, এটা বেনজাইল গ্রুপ ক্লোরোবেনজিন। এটা জাস্ট সংকেতে দেওয়া আছে, গঠন করে বলবো এটা ক্লোরোবেনজিন। এটা কি মিথাইল ক্লোরাইড সহজে আদ্রবিস্লিত হয় কেন? এখানে আমরা বলবো যে এই ক্লোরোবেনজিন, এটা আমরা ক্লোরোবেনজিন, এই ক্লোরোবেনজিন, তো এই ক্লোরোবেনজিন দেখো আমাদের ক্লোরিনের উপর 3টে লোন পেয়ার রয়েছে, তাই সেই লোন পেয়ারটা দিয়ে এখানে রেজোনেন্সে অংশগ্রহণ করে। তার কারণে কি এইখানে এফেক্টিভলি দেখবো যে এইখানে একটা দ্বিবন্ধন ক্যারেক্টার লাভ করে, এখানে যে কার্বন ক্লোরিন বন্ডটা দ্বিবন্ধন ক্যারেক্টার লাভ করে। তো দ্বিবন্ধন ক্যারেক্টার লাভ করার জন্য, তো যার ফলে আদ্র বিশ্লেষণ করা মানে জলের সঙ্গে বিক্রিয়া করা, মানে ক্লোরিন আদ্র বিশ্লেষণ মানে ক্লোরিন ওইচ দ্বারা রিপ্লেস হয়ে গেলে, মানে এখানে যদি ক্লোরিনটা ওইচ দ্বারা রিপ্লেস হয়ে যায় তাহলে সেটা আদ্র বিশ্লেষিত হয়ে যাচ্ছে। তাহলে সেটা আদ্র বিশ্লেষণ হওয়ার জন্য তো এই কার্বন ক্লোরিন বন্ডটাকে ভাঙতে হবে, ভেঙে এখানে ওইচ আসতে হবে। তো এখানে যদি এই কার্বন ক্লোরিন বন্ডটা দ্বিবন্ধন ক্যারেক্টার লাভ করে তাহলে এটা কি এই কার্বন ক্লোরিন বন্ডটা সহজে ভাঙবে? ভাঙবে না, তাই কি আদ্র বিশ্লেষিত হয় না। অন্যদিকে দেখো মিথাইল ক্লোরাইড, সেটা জাস্ট সিঙ্গেল বন্ডে, এখানে কোনো এরকম রেজোনেন্স করে দ্বিবন্ধন ক্যারেক্টার লাভ করার কোনো চান্স নেই। তাহলে এইখানে সহজে এখানে আমি জল দিলে তাহলে সেটা মিথাইল ক্লোরাইডটা মিথানল হয়ে যাবে, এই কারণে মিথাইল ক্লোরাইড সহজে আদ্র বিশ্লেষিত হয়। এটাও দেখো কটা হাইপার কনজুগেটিং স্ট্রাকচার পাওয়া যাবে। এই কার্বনটাকে আলফা কার্বন বলবো, এই আলফা কার্বনে দুটো হাইড্রোজেন মানে দুটো আলফা হাইড্রোজেন, এখানে 3টে, এটাও আলফা কার্বন। এই কার্বনের সাপেক্ষে এই কার্বন, এই কার্বন, এই কার্বন, আলফা কার্বন। এই আলফা কার্বনে কতগুলো হাইড্রোজেন আছে লক্ষ্য করো, এটা দুটো, এখানে 3টে, এখানে কটা, এখানে কিন্তু আর একটা রয়েছে, এটা তো বন লাইন স্ট্রাকচার। তাহলে এই কার্বন 3টে বন্ড করেছে মানে আরেকটা হাইড্রোজেন রয়েছে, তাহলে 6টা হাইপার কনজুগেবল হাইড্রোজেন পরমাণুর সংখ্যা 6। এরপরে এই 23-এর প্রশ্নটা দেখো, বলা হচ্ছে এখানেও বলা হচ্ছে যে এই 4টে যৌগের মধ্যে কোন জৈব যৌগে হাইপার কনজুগেশন ঘটবে না। তাহলে এই একই রকম দেখো, এই যে ডবল বন্ডের সাপেক্ষে, ডবল বন্ডের এই দুটো কার্বনের সাপেক্ষে আলফা কার্বন কোনটা? এইটা, এই যৌগের ক্ষেত্রে আলফা কার্বন এটা। এই যৌগে দেখো কার্বোক্যাটায়নের সাপেক্ষে দুটো পাশের কার্বনটা আলফা কার্বন, এখানে ডবল বন্ড আছে মানে সেই ডবল বন্ড হাইপার কনজুগেশনে অংশগ্রহণ করে। তাহলে তার সাপেক্ষে যে কার্বনটা, পাশের কার্বনটা কি? এটা, এখানে হাইড্রোজেন রয়েছে মানে হাইপার কনজুগেশন দেয়। এবারে দেখো এইখানে দেখো এইটা আলফা কার্বন, কিন্তু এখানে দেখো CH3 অর্থাৎ এই কার্বনের সঙ্গে কোনো হাইড্রোজেন যুক্ত নেই, 3টে এই কার্বন যুক্ত আছে, তার মানে এইটাই হাইপার কনজুগেশন দেখাবে না। এখানে বলা হচ্ছে যে নিম্নোক্ত প্রোপিনাল মানে এটা অ্যালডিহাইড গ্রুপ রেজোনেটিং গঠনের মধ্যে কোনটি অধিক স্থায়ী ও কেন? এটা প্রোপিনাল, তার রেজোনেটিং স্ট্রাকচারটা আমি কিভাবে পাচ্ছি না, এইখানে এইটাকে এইভাবে, এইখানে ডবল বন্ড হয়ে গেছে, এইটা তখন ভেঙে গিয়ে এই অক্সিজেনের উপরে, বাই বন্ডের ইলেকট্রন দুটো অক্সিজেনের উপরে চলে এসেছে, তাহলে এটা মাইনাস, এটা প্লাস। তো এখানে রেজোনেটিং স্ট্রাকচার গুলো কোনটা অধিক, কোনটা স্থায়ী, কোনটা কম স্থায়ী, সেটা দেখবেন নিশ্চয়ই বইয়ে, টেক্সট বইয়ে দেখবে ভালো করে পড়বে। সেখানে বলা হচ্ছে যে যেটা নন পোলার যৌগ, মানে দেখো এটা পোলারাইজড হয়ে গেছে, তো পোলারাইজড যৌগ কম স্টেবল, নন পোলারাইজড যৌগটা বেশি স্টেবল। বলা হচ্ছে যে আই গঠনটি নন পোলারাইজড হয় সেটি অধিক স্থায়ী হয়, এবং 2 নম্বর গঠনটি পোলারাইজড হয় কম স্থায়ী হয়। এই 5 নম্বরের প্রশ্নগুলো দেখলে, এটা দেখো টার্ড বিউটাইল ক্লোরাইড আর মিথাইল ক্লোরাইডের মধ্যে জলে কোন যৌগটি অসম বিভাজন সহজ হয় এবং কেন? যে এই যে বন্ধন ইলেকট্রনটা দুজনের মধ্যে সমানভাবে বন্ধিত হয়ে যাবে, একটা একটা করে ইলেকট্রন চলে মুক্তমূলক হবে। তো এখানে দেখো আমরা জানি যে এটা যদি অসমভাবে ভাঙে তাহলে দেখবে এইটা যদি এইভাবে ভাঙে, মানে এইটা ক্লোরিন মাইনাস এটা প্লাস, তাহলে দেখবো এটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন পাচ্ছে। 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন আমরা জানি সবচেয়ে বেশি স্থায়ী বা সবচাইতে বেশি স্টেবল, তাই এটা কার্বোক্যাটায়ন যেহেতু স্টেবল পাওয়া যাচ্ছে তাই এটা অসমভাবে ভাঙবে, এটাই তাহলে সবচেয়ে বেশি অসম বিভাজন সহজ হয়, এবং কারণটা বললাম। দেখো এখানে বলা হচ্ছে মিথাইল ইথাইল আইসোপ্রোপাইল কার্বোক্যাটায়ন। মিথাইল কার্বোক্যাটায়ন মানে তোমরা জানো এটা, ইথাইল কার্বোক্যাটায়ন মানে তোমরা জানো এই প্রোপাইলের যে এই যে মাঝের কার্বনটাতে প্লাস হবে। তাহলে বলা হচ্ছে যে এটার মধ্যে সুস্থায়ী মানে অধক্রমে তোমাকে সাজাতে বলছে। যাই হোক, এটা স্টেবিলিটির অর্ডারটা করবো আমি। তো আমি দেখো আগের পার্টে এগুলো বুঝিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে এই যে কার্বোক্যাটায়ন এখানে পজিটিভ চার্জটা দাঁড়িয়ে আছে, এই কোনো কারণে যদি পজিটিভ চার্জটা কম হয়ে যায় তাহলে সেটাই স্টেবল হবে। তাহলে এখানে দেখো মিথাইল গ্রুপ দুটো প্লাস আই এফেক্টের জন্য তারা ইলেকট্রন ঠেলছে, দুটো মিথাইল গ্রুপ প্লাস আই এফেক্ট দিয়ে ইলেকট্রন ঠেলার ফলে এখানে ইলেকট্রনের যে পজিটিভ চার্জটা কমে যাবে, কারণ ইলেকট্রন ঠেলছে, এখানে তো ইলেকট্রনের অভাব হয়ে পজিটিভ চার্জ হয়েছে। এবার ইলেকট্রন টানার কারণে ইলেকট্রনের অভাবটা কমে গিয়ে এখানে পজিটিভ চার্জটা কমে যাবে। তাহলে চার্জ কমে যাওয়া মানে এটা বেশি স্টেবল সবচাইতে হবে। এখানে দেখো একজন ঠেলছে, এটা এর তুলনায় কম স্টেবল হবে। আর দেখো এখানে কেউ ঠেলে একে স্টেবিলিটি দেওয়ার মতো কেউ নেই, ইলেকট্রন একে দিয়ে স্টেবিলিটি দেওয়ার মতো কেউ নেই, তাই এটা 3 নম্বর হবে। তাহলে অধক্রম আমি সাজাবো বড় থেকে ছোট, একে 2 নম্বর, তারপরে 3 নম্বর। এবার আমরা 6-এর 3-এর প্রশ্নটা দেখব। কার্বন আয়ন CH3- আর এখানে রয়েছে CH2 এর সঙ্গে একটা ক্লোরিন যুক্ত আছে, মানে এক একটা করে ক্লোরিন বাড়ছে। তো এদিকে এখানে দুটো ক্লোরিন আছে,
ক্লোরিন কি করে, মাইনাস আই এফেক্ট শো করে, তো সেটা দিয়ে এখানে উত্তর হয়ে যাবে। দেখো মাইনাস আই এফেক্ট শো করে মানে তারা ইলেকট্রন টানে, তাহলে এখানে ইলেকট্রন টানার ফলে আমি তোমাদের বলেছি কোনো এফেক্ট যদি এই যে চার্জটা দাঁড়িয়েছে সেই চার্জটাকে কমিয়ে দিতে পারে তাহলে সেটা বেশি স্টেবল হবে। তাহলে দেখো এখানে মাইনাস চার্জ দাঁড়িয়েছে, তাহলে সবাই ইলেকট্রন টানার ফলে কি এখানে ইলেকট্রনের যে নেগেটিভ চার্জটা সেটা কমে যাবে, তো ইলেকট্রনই তো টানছে, তো তার জন্য কি এটাই সবচেয়ে বেশি স্টেবল হবে। প্রশ্নগুলো আমি আর করছি না, তোমরা নিশ্চয়ই বই কিনেছো, সেখান থেকে আমাকে টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপে কোন প্রশ্নের উত্তরটা চাও আমাকে বললে আমি তার উত্তরটা করে দেবো। আপাতত এই টপিক 2 শেষ করলাম, আর টপিক 3 এর উপর অনেকেই প্রশ্ন উত্তর চাইছো। দেখো টপিক 3টা আমি খুব শীঘ্রই নিয়ে আসছি, টপিক 3 এও কিছু ভালো ভালো কোশ্চেন আছে, তো সেটা আমি খুব শীঘ্রই সলভ করে দেবো। ওকে, গড ব্লেস ইউ অল।